চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান লাবু। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। বেশ অনেকটা দিন পরে আপনাকে পেলাম, কাজের ব্যস্ততা নিশ্চয়ই অনেক বেশি ছিল, এবং আমরা জানি রিসেন্টলি আপনি একটি মুভি রিলিজ দিতে চলেছেন এবং সেটি নিয়ে বেশ প্রস্তুতি এবং ব্যাপক ব্যস্ততা। তো সেই মুভিটা নিয়ে একটু জানতে চাই যে এই মুভিটা নিয়ে কত বছর ধরে এটার কাজ হয়েছে বা কতদিন যাবত এটার কাজ করা হয়েছে, এবং অনেক হয় সময় যে সিনেমা রিলিজের আগে যে প্রেশারটা থাকে সেটা কেমন ফিল করছেন? হ্যাঁ, প্রেশার তো আছে, কিন্তু এই প্রেশারটা অনেক ভালো লাগে। রিলিজ করার আগের পূর্ব মুহূর্তে যে ব্যস্ততা, সেটা আপনার জন্য কেমন এখন? খুবই ভালো। মানে সিনেমা নিয়ে ব্যস্ততা, সিনেমার সঙ্গে থাকা, এটা তো আমাদের জন্য, যারা আমরা সিনেমার পরিচালক, তাদের জন্য খুবই ভালো। এবং এই সময়টাতে অনেক চাপ থাকলেও আমরা এটা খুবই এনজয় করি। এটা অনেক ভালো লাগার মুহূর্ত। চাই এরকমই ব্যস্ত থাকি সারা জীবন। আসলে এবং আসলে সিনেমা যেটা হয় যে প্রত্যেক পরিচালকের জন্য একটা সন্তানের মতো, এবং এটা নিয়ে অনেক স্বপ্ন থাকে। তো প্রত্যাশা কেমন যে অন্যান্য সিনেমা যেরকম এখন ব্লকবাস্টার হিট হচ্ছে এবং যে ধরনের সিনেমা দেখতে এখন দর্শকরা পছন্দ করে, ঠিক সেই মানের সিনেমা কি আপনি তৈরি করতে পেরেছেন? না, এইটা তো আমি বলতে পারবো না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি একেবারেই, মানে যতটা আমার সাধ্য অনুযায়ী যতটুকু ভালো করা যায় আমি ছাড় দিইনি। কারণ যে সিনেমার কথা আমরা বলছি সেটা আতুর বিবি লেন। প্রায় 2 বছর ধরে এই সিনেমার, মানে কি বলবো, যে তৈরির প্রক্রিয়া হ্যাঁ, এবং চলছে। আমরা গত বছরে কিন্তু এটা নিয়ে কথা বলেছি, কেন গত বছর রিলিজ হয়নি? অনেকগুলো কারণ ছবিটা বড় বাজেটের ছবি এবং অনেক প্রস্তুতি নিয়ে করা। আমরা চাচ্ছিলাম যে একটা ভালো সময় এই ছবিটা আমরা রিলিজ করব। তো গতবার আসলে হল সংক্রান্ত একটা সমস্যা ছিল, তারপর রাজনৈতিক পরিস্থিতি দেশের খুবই উত্তাল ছিল। সবকিছু মিলিয়ে আমরা সেই সময়টাকে আমাদের সিনেমার জন্য সঠিক মনে করিনি। এখন যেমন আমরা একেবারেই প্রস্তুতির দ্বার প্রান্তে, যে আমরা এই বৈশাখে এই ছবিটা রিলিজ করব এবং আমরা মোটামুটি গুছিয়ে এনে ফেলেছি আমরা। আচ্ছা, এখন দেখা যায় যে আপনি বলছিলেন বিগ বাজেটের ছবি, অনেক ছবি কিন্তু আমরা যেগুলো এখন দেখি অনেক বাজেট থাকে, সেই পরিমাণ কিনা আমি জানি না, কিন্তু তারপরও যে আমরা অন্যান্য সেক্টরের, কারণ ইন্ডাস্ট্রিতে কিন্তু এক ধরনের মুভি যে শুধু বিদ্যমান থাকবে সেটাও না, ভ্যারিয়েন্ট থাকাটা জরুরি। স্পেশালি চলচ্চিত্র সেক্টরে আমরা সব ধরনের অডিয়েন্স এখানে থাকেন। তো সেই জায়গা থেকে যে বাজেট ইস্যুস বা বাজেট কত পরিমাণ একটা সিনেমার জন্য, আসলেও কি এটা মাইনে রাখে নাকি গল্পটা মাইনে রাখে? অবশ্যই আমি আমার সিনেমার কথা বলতে পারি। আমার এই সিনেমা বানাতে গিয়ে, আতুর বিবি লেনের কথা বলছি, এই সিনেমা বানাতে গিয়ে আসলে মানে আগে বাজেটটা আমি করিনি। এটা প্রডিউসারের সাথে আমার সেই কথাই ছিল যে সিনেমা বানাতে যে টাকা লাগবে, যে খরচ হবে সেটাই করতে হবে, নাহলে একটা সিনেমা কিন্তু পরিপূর্ণ হবে না। আমরা যখন একটা লিমিট নিয়ে নামি যে আমরা এই বাজেটের মধ্যে একটা সিনেমা বানাবো, এটা হতে পারে যে গল্প যদি সেরকম হয় তো বাজেট সেটা সেরকম হবে। তো আমার সিনেমাটার আসলে প্রেক্ষাপটটা বেশ বড়, তো যার আমাদের শুটিং ডেটও অনেক, তারপর প্রচুর শিল্পী, অনেক এখানে গ্যাদারিং ছিল, অনেক মিলিয়ে, অনেক বিষয় মিলিয়ে আসলে এটা বড় বাজেট। এই জন্যই বললাম যে এই সময়ের জন্য এটা বড় বাজেটের ছবি। অবশ্যই অবশ্যই। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কি খবর, হালচাল কি? আমি যতটুকু জানি, খোঁজ খবর রাখি, তাতে তো আমার কাছে মনে হয় যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি এবং আমাদের সিনেমা মানুষ দেখছে। গত 2 বছর 3 বছর ধরে আমাদের সিনেমার দর্শক বাড়ছে এবং বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে মানুষ ছবি দেখতে যাচ্ছে এবং ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে, সবচেয়ে যেটা বড় বিষয়। আগে যেমন আমাদের সিনেমার সংকট ছিল, যে হল মালিকরা যেটা বলতেন যে আমাদের সিনেমা নেই, আমরা চালাবো কি। এখন যেমন গত এই যে 3-4 বছর ধরে সিনেমা হচ্ছে, অনেক সিনেমা হচ্ছে, তার মধ্যে সব সিনেমা ধরে ভালো হবে না, কিন্তু ভালো সিনেমা হচ্ছে। গত ঈদে যেমন কয়েকটা সিনেমা খুব ভালো ব্যবসা দিয়েছে, এই ঈদে 4-5টা সিনেমা ভালো ব্যবসা দিচ্ছে, তো এটা তো অনেক ভালো লক্ষণ। আচ্ছা, আমরা নতুন কোনো মুখ কেন দেখছি না, যদি বলি হিরো বা হিরোইনের ক্ষেত্রে, এবং যদি হিরোইনদেরকে দেখি তাহলে তারা নাটক থেকে আসছেন বা অন্যান্য প্ল্যাটফর্ম মডেলিং থেকে আসছেন, নতুন মুখ যাদেরকে আমরা কখনোই দেখিনি, বাট তাদের কি কোনো ক্যাপাবিলিটি আপনারা পাচ্ছেন না কারোর মধ্যে, বা সেরকম কেন আসছে না? না, আসছে না যে সেটা না, আসছে, কিন্তু এর মধ্যে অনেকেই আসছে, কিন্তু তারা হয়তো সাস্টেইন করতে পারেনি। যেমন আমি যদি আমার কথা বলি, আমার এই পর্যন্ত আমি 6টা সিনেমা বানিয়েছি, আমার 6টা সিনেমাতেই কিন্তু নতুন মুখ আছে। মানে এই আতুর বিবি লেনেও তাই। আতুর বিবি লেনের যে মূল ক্যারেক্টার যিনি করছেন, উনি কিন্তু নতুন,
তার দ্বিতীয় ছবি এটা, কিন্তু প্রথম ছবিটা সেভাবে আলোচিত হয়নি, সেটা নিয়ে দর্শক সেভাবে সমাদৃত হয়নি যে কোনো কারণেই হোক। সেই অর্থে সেও তো নতুন, এবং আমি এটা বিশ্বাস করি যে নতুনরাই ভালো কাজ করে এবং নতুনদের সাথে কাজ করে অনেক আরাম পাই। আমি আমার জায়গা থেকে এটা বলতে পারি। আচ্ছা, আমরা তো এই তো পূর্ব সংস্কার নিয়ে কথাবার্তা বলি এবং সব সেক্টরের সংস্কারের যে পরিবর্তনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের সেক্টরে কি কি ধরনের সংস্কার হয়েছে বা আর কি কি ধরনের সংস্কার আপনারা চান? আসলে আমার কি মনে হয় যে সিনেমা এবং রাজনীতি দুটো আলাদা জিনিস। আমরা যখন সিনেমায় রাজনীতি নিয়ে আসি, মানে সিনেমা যখন রাজনৈতিক আলোচনার কেন্দ্র কিংবা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়, তখন সিনেমাটা কিন্তু থাকে না। তো আমি দুটোকে আলাদা করতে চাই। সংস্কারের প্রশ্নে আমরা কিন্তু সিনেমায় প্রতিনিয়ত সংস্কার করছি। সংস্কার মানে তো নতুন করে নিজেকে উপস্থাপন করা, সিনেমাকে নতুন করে দর্শকের কাছে উপস্থাপন করা। তো সেটা হচ্ছে। তো এখন আপনি এই ঈদের সিনেমার কথাই বলেন না, এই ঈদে যে কয়টা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে 3-4টা সিনেমা তো খুবই দারুণ, এবং কনসেপ্ট আলাদা, কন্টেন্ট আলাদা, প্রেজেন্টেশন আলাদা। তো এটা একটা সংস্কার না, এটা অনেক বড় সংস্কার কিন্তু। এবং বুঝে গেছে আমাদের সিনেমার মানুষজন, বুঝে গেছে যে এখানে সংস্কার ছাড়া, নতুন কিছু ছাড়া কিন্তু টেকা সম্ভব না। অবশ্যই। তো সিনেমা সংস্কার হচ্ছে। তো এবারে আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আপনি 4টা মুভির কথা বলছেন, এই মুভিগুলোর মধ্যে আপনার ব্যক্তিগতভাবে সবচেয়ে কোন মুভিটা ভালো লেগেছে? আচ্ছা, আমার 6টা মুভি। আমি যেমন সবাই বলছে বনলতা এক্সপ্রেস, দম আছে, দম, প্রিন্স আছে, প্রেসার কুকার। রাক্ষস আছে। যেমন আমার কাছে প্রেসার কুকার ব্যক্তিগতভাবে, আমি বলছি না যে এটা সবচেয়ে ভালো ছবি, কিন্তু অ্যাজ এ দর্শক হিসেবে দর্শক হিসেবে প্রেসার কুকার আমাকে ভালো লেগেছে এবং নতুন ভাবনা দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যেটা নতুন কিছু, এটা মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, এবং মুভি নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিও হয় এবং হয়েছে যে বাচ্চাদের নিয়ে হয়তো বা মুভি হলে যাওয়া যাবে না বা ফ্যামিলি নিয়ে মুভিগুলো দেখা যাবে না। এই যে কন্টেন্টগুলো দর্শকদের মাঝে একটা ছড়াচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনার কি কোনো মতামত রয়েছে? অবশ্যই, এটা বিষয়টা সহজ, কিন্তু যে 4টা মুভির কথা আমরা বলছি, 4টা মুভি কিন্তু বড়দের ছবি, এগুলো কিন্তু অ্যাডাল্ট সার্টিফিকেট পাওয়া মুভি। তো হয়তো যাদের সিনেমা তারা হয়তো সেভাবে এটা প্রচার করেনি, এটা তাদের ভুল অবশ্যই। সেখানে 18+ দর্শক ছাড়া তো এই ছবি দেখাই নিষেধ, এবং মুভিতে কিন্তু দেওয়াও থাকে 18+। তাই তো এই সার্টিফিকেশন তো তাই 18+ কিন্তু এই ছবিগুলো। তো সেখানে বাচ্চাদের নিয়ে যাওয়াটা তো ঠিক না, এবং যিনি গেছেন তিনি না জেনেই গেছেন। আর যারা এই মুভি এই সার্টিফিকেশন নিয়ে রিলিজ করেছেন তাদের জানানোটা উচিত ছিল যে এই ছবিটা কিন্তু প্রাপ্তবয়স্কদের ছবি, 18+ যারা, তাদের জন্য এই মুভিটা। হ্যাঁ, অনেকে আমি দেখেছি, আমি ইউটিউবে কিংবা ফেসবুকে আমি এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি, এটা দুঃখজনক আসলে। আচ্ছা, দীর্ঘদিন ধরে আপনি চলচ্চিত্র অঙ্গনে কাজ করছেন, এখানে প্রাপ্তি অপ্রাপ্তি, তারপর কাউকে হয়তো বা খুব উপরে উঠতে দেখেছেন, কাউকে খুব সহজেই নিচে পড়তে দেখেছেন, নিজের আপস অ্যান্ড ডাউন আপনি ফেস করেছেন, স্ট্রাগল করেছেন, অনেক কাজ নিয়ে বাধা পেয়েছেন। সবকিছু মিলিয়ে এই জায়গাটা আসলে আপনার কাছে কেমন প্রাপ্তিদায়ক মনে হয়? সিনেমা বানানোর আগে আমি অসংখ্য নাটক বানিয়েছি টেলিভিশনে। আমার সিনেমার যাত্রাটা কিন্তু, যদি ওই অর্থে বলে, অনেক বেশি দিনের না। 2017 সালে আমার প্রথম মুভি রিলিজ হয়েছিল তুখোর। তো আমার যেটা মনে হয়েছে যে সিনেমা এবং আমরা নাটকের কথা যদি বলি, সিনেমায় যে যুদ্ধটা, এই যুদ্ধটা প্রতি মুহূর্তের যুদ্ধ। এখানে যদি একজন মেকার যদি মনে করে, একজন ডিরেক্টর যদি মনে করে যে না, আমি একটু রেস্ট নিব, কিংবা আমি নতুন করে ঘুরে দাঁড়াবো, কিংবা আমার একটু প্রয়োজন, তাহলে কিন্তু আরেকজন ঢুকে যাবে। এবং এইখানকার যুদ্ধটা, বিশেষ করে সিনেমার টিকে থাকার যুদ্ধটা প্রতি মুহূর্তের যুদ্ধ, এবং এই যুদ্ধটা যদি কেউ এনজয় করতে না পারে তাহলে তার পক্ষে টিকে থাকাটা অসম্ভব। আমি ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলি, আমার এটা ভালো লাগে। আমার প্রতিনিয়ত এই সিনেমার সাথে থাকা এবং সিনেমার সঙ্গে টিকে থাকাটা আমি খুব এনজয় করি, আমার ভালো লাগে এটা। আচ্ছা, এমন অনেক মুভি আছে যে মুভিগুলোতে এতটাই রিয়েলিস্টিক ব্যাপারগুলো থাকে কিংবা এতটাই স্টোরি বেসড হয় যে গানের প্রয়োজন পড়ে না। আবার এমন অনেক ছবি আছে সিনেমা স্টোরি লাইনটা খুব একটা ভালো না হলেও গান দিয়ে খুব বেশি হিট হয়। তো এই বিষয়গুলো আসলে কখন হয় বা এই বিষয়গুলো কোনটা হওয়াটা জরুরি? না, এখানে জরুরি বিষয়টা বলা যাবে না। এখন গানের সাথে সিনেমার একটা সম্পর্ক তো আছে। বাংলা সিনেমার কথা যদি বলি, আমাদের বাংলাদেশের সিনেমা কিংবা কলকাতা কিংবা হিন্দি সিনেমা, গান ছাড়া আসলে সিনেমা মনে হয় না যে এটা দর্শক মনে করে যে সিনেমায় গান নাই মানে এটা সিনেমা না, তারা মনে করে।
তো গানের সাথে সিনেমার সম্পর্কটা তো অবশ্যই আছে, এবং গান যদি সিনেমায় জনপ্রিয় হয় তো আমরা সেটা শুনে আসি, মানে যে গান হিট মানে সিনেমা হিট। আবার অনেক সিনেমাও আছে যে সিনেমায় গান নেই, সেই সিনেমাও হিট করেছে। তবে আমি আমি আমার সিনেমায় গানকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, এবং যেমন আমার এই আতরবিবি লেন সিনেমার একটা গান আমরা সম্প্রতি রিলিজ করেছি, এবং গানটা নিয়ে আলোচনাও হচ্ছে, অনেকেই বলেছে যে ভালো হয়েছে গানটা। এটা শুনতে ভালো লাগে, এবং তখন একটা আস্থার জায়গা তৈরি হয়, আত্মবিশ্বাস তৈরি হয়, যে মনে হয় যে গানটা যদি হিট হয় তাহলে সিনেমাও একটা ক্লিক করার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো এটা দর্শক আসলে এভাবেই ভাবে যে গান সঙ্গে সিনেমা দুটোর ম্যাচিং যদি হয়ে যায়, ব্লেন্ডিংটা যদি ভালো হয়ে যায়, তো এটা সুপার। ঠিক, এবং দর্শকদের কথাই বলছি, দর্শকদের জন্য কিন্তু আমাদের সবকিছু। আলোচনা তো খুব ভালো লাগে, দর্শকদের সমালোচনা কতটা উপভোগ করেন, কিংবা সেই সমালোচনাগুলো যখন শোনেন, স্পেশালি নেগেটিভ কমেন্টসগুলো, তখন সেটাকে কিভাবে ওয়ার্ক করা হয় আপনার? আমার খুব ভালো লাগে। আমি যে কাজটা করি, এটা আমার একটা, আমি স্টাডির মধ্যে এটা আমি রেখেছি, যে আমার দুটো সিনেমা আমার ইউটিউবে আছে। তো আমি প্রতিনিয়ত প্রায় দিন আমি চেক করি যে কমেন্টসগুলো কী কী আসে। তার মধ্যে দেখি যে খুবই মানে খারাপ কমেন্টসও আসে, আবার খুব ভালো আসে। প্রথম দিকে এটা নিতে পারতাম না। একসময় আমি ভাবলাম যে আমার একটা সিনেমা কেন সবার ভালো লাগবে, আর তার কেন ভালো লাগেনি, আমাকে এটা আসলে দেখতে হবে। যদি আমি তার ভালো না লাগাটাকে গুরুত্ব দিয়ে পরে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি, তো সেটা আমার জন্য ভালো হয়েছে, আমার জন্য একটা শিক্ষা। তো যার কারণে যখন কেউ সমালোচনা করে, কিংবা হুট করে কেউ খারাপ কিছু বলেও ফেলে যে কী বানাইছো, এটা তো কিছুই হয়নি, তো আমি শুনি তার কথা যে ভাই তাহলে কীভাবে বানালে ভালো হতো, আর কি করলে ভালো হতো। তখন সরাসরি যাদের সাথে কথা হয় তারা চমকে যায়, যে হয়তো ভাবে না যে এইভাবে আমি তার প্রত্যুত্তরটা দেব। আমি সিরিয়াসলি বলি, এটা তাকে চমকানোর জন্য না, আমি জানার জন্যই বলি যে আসলে কি হলে আরও ভালো হতো, এটা আমার জানা দরকার। কারণ আমি অবশ্যই চাই যে আমার সিনেমাটা সবার ভালো লাগুক, যদিও কারো পক্ষে এটা সম্ভব না, কিন্তু আমি চাই মানে সমালোচনা হোক, এবং সমালোচনা থেকে আমি শিক্ষা নেই। এটা খুব সুন্দর কথা বলেছেন। কাজের ক্ষেত্রে কি কখনো এমন কোনো বিষয় নিয়ে আপনার মনে হয়েছে যে এটা খুব আনফেয়ার, যেটা হওয়া উচিত না, কিংবা এটা যেন না হয়, তাহলে কাজের গতিটা বা সিনেমা জগতের অঙ্গনে আরো কাজে গিয়ে ভালোভাবে যেতে পারতো? সেটা তো হয়ই, এটা প্রচুর হয়। আমরা যা এই অঙ্গনে কাজ করি, অনেকেই অনেক কমিটমেন্ট রাখে না, কিংবা রাখতে পারে না, এবং তারা সেটাকে এটা অভ্যাস বানিয়ে ফেলে, তাদের এটা নিয়ে কোনো আফসোস থাকে না, কিংবা বাকিরা প্রবলেমে পড়ে না আসলে। হ্যাঁ, এটা হয়। আমি যেমন আমার জায়গা থেকে আমি মেনে নেই, যে আমার কাছে মনে হয় যে কেউ যদি আমার সাথে অন্যায় করে, আমি তার সাথে অন্যায় করব না, আমি তাকে ক্ষমা করে দেব, এবং আমি দেইও। তো দেখা যায় কোনো সেটে কারোর সাথে কোনো আর্টিস্ট কিংবা টেকনিশিয়ানস কিংবা প্রযোজক যেই হোক, হয়তো কারণ এই জায়গাটা যুদ্ধ, আসলে এখানে কাজ করতে গেলে সবসময় একমত হওয়া যাবে না। আর অ্যাজ এ ডিরেক্টর চান অবশ্যই তার মতো করে কাজটা হবে, কারণ স্বপ্নটা ডিরেক্টর। একটা সিনেমা যদিও এটা টিম ওয়ার্ক, অবশ্যই এটা টিম ওয়ার্ক, কিন্তু সিদ্ধান্তটা নিতে হয় একজন পরিচালককে। পরিচালক যদি প্রপার সিদ্ধান্ত নিতে না পারে, উনি যদি সবার ভাবনায়, সবার আলোচনায় যদি উনি সন্তুষ্ট থাকতে চান কিংবা গুরুত্ব দেন, তাহলে সেটা ভালো কোনো সৃষ্টি হবে না। তো সেই রকম জায়গা থেকে ঝামেলা তো হয়ই। আমি টেকনিক্যালি ম্যানেজ করি, এবং আমি শেষ পর্যন্ত কেউ আমার সাথে অন্যায় যদি বুঝিয়ে অন্যায় করছে, আমি ক্ষমা করে দিই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার যে আপকামিং মুভি রয়েছে আতরবিবি লেন, এই মুভিটার জন্য অনেক অনেক প্রত্যাশা, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। বাংলা সিনেমার সাথে থাকুন, সবাই ভালো থাকুন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।